12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। মোট 51টি রাজনৈতিক দলের 1732 জন প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র 249 জন, মোট 1981 জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের সংখ্যা 51টি হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে। দীর্ঘকাল দল দুটি একসঙ্গে ছিল, এবারই প্রথম সরাসরি লড়াইয়ের ময়দানে তারা। এই লড়াইয়ে জিতবে কারা? দুজনেরই দাবি তারাই যাবেন ক্ষমতায়, কিন্তু পরিসংখ্যান কি বলছে? বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা 300। জামায়াত মোট 178টি আসনে নির্বাচন করছে। এই 178 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 150টি আসন জিতে ক্ষমতায় যাওয়া একটু বেশি উচ্চাভিলাষী কল্পনা হয়ে যায়। সেক্ষেত্রে অংশ নেওয়া আসনের 84% বেশি আসনেই তাকে জিততে হবে, আর ভোটের হিসেবে পেতে হবে প্রায় 60% ভোট। এখন পর্যন্ত কোনো জরিপেই আমরা শুনিনি জামায়াত 60% ভোট পাবে। জরিপে জামায়াতের ভোট ঘুরে ফিরে 30 থেকে 35%ই সীমাবদ্ধ থাকছে। যদি তাই থাকে তবে জামায়াতের পক্ষে নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে জামায়াতকে। এবারের নির্বাচনে জামায়াত মোট 178টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আগেই বলেছি সেটা। 2001-এর নির্বাচনে এই 78টি আসনের মধ্যে 132টি আসন জিতেছিল বিএনপি। বিএনপি যেসব আসনে জিতেছে সেখানে তাদের গড় ভোট ছিল 55 থেকে 60%। যদি পুরনো পরিসংখ্যানের দিকেই তাকাই, 1991 সালে বিএনপির জেতা আসনে বিজয়ী প্রার্থীদের ভোট ছিল গড়ে 52 থেকে 53%, আর 1996 সালে ছিল গড়ে 50 থেকে 55%। 2001 সালে বিএনপির প্রাপ্ত মোট ভোটের 84.7%, অর্থাৎ প্রায় 85% ভোট বিএনপির বিজয়ী প্রার্থীরা পেয়েছিলেন। এই কারণে বিএনপির বিজয়ী প্রার্থীদের গড় ভোট সে সময় ছিল 55 থেকে 58%-এর মতো। এই 58% ভোট ছাপিয়ে জামায়াতকে যদি ওই আসনগুলো বিএনপির কাছ থেকে ছিনিয়ে আনতে হয়, তাদেরকেও তাহলে সেই রকম 55 থেকে 58% ভোটই পেতে হবে। পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না। যে আসনগুলো বিএনপির ঘাঁটি, সেখানে বিএনপি এবারে আরও শক্তিশালী হয়েছে, জরিপেও এগিয়ে আছে তারা। আওয়ামী লীগ না থাকায় তাদের ভোটের হার আগের চেয়ে বাড়ার সম্ভাবনাও আছে। অর্থাৎ এই 132টি আসনের মধ্যে অল্প কয়েকটি আসনই নিজের করে নিতে পারবে জামায়াত। এর বাইরে যে 47টি আসন আছে সেখানে 13টি আসনে জামায়াত জিতেছিল। আওয়ামী লীগ জয়লাভ করে মাত্র 10টি আসনে। একটি বিষয় পরিষ্কার, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, এমন আসনে জামায়াত নির্বাচন করতে যাচ্ছে না, বরং যেখানে বিএনপিরই ভালো অবস্থান সেখানেই নিজেদের শক্ত অবস্থান মনে করছে দল। এবারে 50 থেকে 60%-এর নিচে ভোট পেয়ে কোনো লাভ নেই। আসলে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও দুর্বল হয়ে পড়ে গেছে। বলতে গেলে নির্বাচনটা হচ্ছে বিএনপি আর জামায়াতের মধ্যে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, ধরা যাক একটা নির্বাচনে 10 জন ভোটার এবং 4 জন প্রার্থী। একজন পেল 4 ভোট, একজন 3 ভোট, একজন 2 আর একজন 1। তাহলে যিনি 4 ভোট পাবেন তিনিই জিতবেন। এভাবেই এতদিন পর্যন্ত 30 থেকে 40% ভোট পেয়েই নির্বাচনে জিতে এসেছে রাজনৈতিক দলগুলো। যেমন 1991 সালে বিএনপি 30.81% ভোট পেয়ে ক্ষমতায় যায়। 1996 সালে 37.44% ভোট পেয়ে ক্ষমতায় যায় আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনে যদি 4 জনের বদলে মাত্র 2 জন প্রার্থী থাকে, তখন একজনকে অবশ্যই 50%-এর বেশি ভোট পেতে হবে। এবারের নির্বাচনটা এমনই অনেকটা দ্বিদলীয় নির্বাচন। বিএনপি এবং জামায়াত জোটের বাইরে শক্তিশালী কোনো প্রার্থী নেই বললেই চলে। কাজেই এবারে যে কোনো আসনে জয়লাভ করতে যে কোনো প্রার্থীকে গড়ে 50 থেকে 60% ভোট পেতে হবে। নিজেদের শক্ত ঘাঁটি আছে এমন কয়েকটি আসন ছাড়া আর কোনো আসনে 50 থেকে 60% ভোট পাবে জামায়াত। তাহলে জামায়াত আসলে কতগুলো আসন পাবে?
খুবই বাস্তব প্রশ্ন। বাস্তবসম্মত হিসেবে বলা যায় ৬০ থেকে ৭০টি আসন পেতে পারে। ঐতিহাসিকভাবে জামায়াতের সর্বোচ্চ আসন ছিল ১৯৯১ সালে পাওয়া ১৮টি আসন। কাজেই এবারে ৫০টির বেশি আসন পেলেই তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে দলটি। শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো বিরোধী দলীয় প্রধানের আসনেও বসতে পারবে দলটি। জামায়াতের মূল শক্তি তাদের সংগঠন, ক্যাডার ভিত্তিক সংগঠন, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ শক্তিশালী। জামায়াতের দুর্বলতা, আর জামায়াতের দুর্বলতা হলো ইতিহাস। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা তো আছেই, ২০০১-এ সংখ্যালঘু নির্যাতনেও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তবে সবচেয়ে বড় অভিযোগটি ২০১৩-১৪ সালে দেশ জুড়ে সহিংসতা। সে সময় বিপুল সংখ্যক সংখ্যালঘু পরিবার জামায়াতের হাতে নির্যাতিত হয়, এমন অভিযোগ আছে। তাই আপাতত প্রকাশ্যে জামায়াতের বিরুদ্ধে অবস্থান না নিলেও ব্যালটে জামায়াতের বিরুদ্ধে সিল দিতে পারেন সেই নির্যাতিত মানুষরা। অন্যদিকে জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ায় ইসলামী ভোটের বিভাজন জামায়াতকে দুর্বল করে দিয়েছে। আসলে কি চায় জামায়াত? যদিও জামায়াত নেতারা বলছেন তারা নির্বাচনে জিতে সরকার গঠন করতে চান, কিন্তু তাদের আচরণ তা প্রকাশ করে না। ১৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি, যেখানে ৬৪টি আসনে আছে তাদের জোটেরই বিদ্রোহী প্রার্থী বা উন্মুক্ত প্রার্থী। অর্থাৎ এই আসনগুলো সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তাদের জোটের। কাজেই পরিসংখ্যান বলছে জামায়াত নির্বাচনে জিতে ক্ষমতায় নয়, বরং বিরোধী দলের চেয়ারে বসতে চায়। তবে এই বসাটাও ক্ষমতায় বসার চেয়ে কম নয়, কারণ গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবার বিরোধী দলের নেতাও অনেক ক্ষমতাবান হবেন। শুধু তাই নয়, এবারে রাষ্ট্রপতি নির্বাচনও হবে গোপন ব্যালটে। জামায়াত চাইবে এমন কাউকে মনোনয়ন দিতে যাকে হারানো কঠিন হয়। জামায়াত যদি তেমন কাউকে নির্বাচিত করিয়ে নিয়ে আসতে পারে তাহলে তো পোয়াবারো, কারণ গণভোটে হ্যাঁ ভোট জিতলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আসবে। তখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর হাতের পুতুল থাকবেন না, তার হাতেও থাকবে অনেক ক্ষমতা। জামায়াত যদি বিরোধী দলে থাকে, বিএনপির পক্ষে দেশ পরিচালনা সহজ হবে না। এবারে জয়লাভ করলে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনে জিতবে বিএনপি। যদি তাই হয় তাহলে দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার ক্ষতিপূরণ হবে বিএনপির মূল লক্ষ্য। বিএনপি যদি প্রতিহিংসা পরায়ণ নাও হয়, তারপরেও গত ১৮ বছরে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ক্ষতিপূরণ করতেই বহু মানুষের সাথে বৈষম্য করতে হবে তাদেরকে। এর সাথে যদি দলের নেতাকর্মীরা দীর্ঘদিন পর ক্ষমতায় পেয়ে ক্ষমতার জোয়ারে ভেসে যায় কিংবা সন্ত্রাস দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে, তাহলে সেটা জামায়াতের জন্য হবে পোয়াবারো। একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ, আর একদিকে বিএনপির দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে নতুন প্রজন্ম পুরোপুরি জামায়াতের দিকে ঝুঁকে পড়বে। তখন ২৪-এর মতো আর এক অভ্যুত্থান না হলেও পরবর্তী নির্বাচনে অবিসংবাদিতভাবেই বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে দলটি।